আজকের ভিডিওতে আমরা নাট্য সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গণনাট্য এবং নবনাট্য এই সম্পর্কে জেনে নেব। অনেকেই আমার কাছে এই গণনাট্য এবং নবনাট্য সম্পর্কে জানতে চেয়েছিল। তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন এবং অতি সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের 11-12 এর ইন্টারভিউতে দেখা গেছে যে এই গণনাট্য এবং নবনাট্য থেকে অসংখ্য প্রশ্ন এসেছে। অনেক ছাত্রছাত্রী এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছে এই বিষয়টির উপর ভিত্তি করে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় গণনাট্য এবং নবনাট্য। গণনাট্য এবং নবনাট্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের পুরো নাট্য সাহিত্যের একটা রূপরেখা নির্মাণ করতে হয়। পুরো নাট্য সাহিত্যের ইতিহাসটাকে আমি মূলত তিনটি পর্যায়ে ভাগ করি বা আমি তিনটি ভাবে নাট্য সাহিত্যটাকে দেখি। একটা হচ্ছে 1795 খ্রিস্টাব্দে লেবেডেভ যে সময় নাটক শুরু করছেন সেই সময় থেকে 1872 পর্যন্ত একটি অধ্যায়, যে সময়ে নাটক মূলত জমিদার বাবু সম্প্রদায়ের মানুষেরাই কিন্তু এই নাটকটা ব্যবহার করতো এবং তাদের উদ্দেশ্যেই নাটক মনোরঞ্জনের জন্যই তারা নাটক লেখা হয়েছিল। নাটক প্রাধান্য পেত সাধারণত শিক্ষিত বাবু সম্প্রদায়ের মানুষেরা। সাধারণ মানুষের সেখানে কিন্তু কোনো জায়গা ছিল না। 1872 খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্ব সময়ে অর্থাৎ 1935-এর কাছাকাছি সময়ে এই অংশটিকে আমি দ্বিতীয় অধ্যায়ে রাখি, যে সময় কিন্তু 1872-এ সাধারণ মানুষ নাটক দেখার সুযোগ পাচ্ছে। সাধারণ মানুষকে নাটকের মধ্য দিয়ে সচেতনতার একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 1876 সালে নাট্যভেনয় নিয়ন্ত্রণ আইন যখন চালু হলো সেই সময় কিন্তু ইংরেজদের আগ্রাসী মনোভাবের ফলে স্বাভাবিকভাবেই দেশাত্মবোধক নাটক, পৌরাণিক নাটক, সামাজিক নাটক এবং নাটক বিভিন্নভাবে কিন্তু মানুষকে একটা নতুন পথ দেখাতে শুরু করলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে নাটক কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যুক্ত হয়ে যায়। তার কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে নাটক কিন্তু রাজনৈতিকভাবে একটা অন্য মোড় নেই, যেখান থেকেই কিন্তু জন্ম নিচ্ছে গণনাট্য এবং নবনাট্য। প্রথমত আসি গণনাট্যের আলোচনায়। আচ্ছা, গণনাট্য কি? গণনাট্য বলতে অর্থাৎ গণনাট্য, গণ মানে হচ্ছে জনগণ মন, যেখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে, সাধারণ মানুষ যেখানে প্রাধান্য পাচ্ছে তাদের নিয়েই নাটক। আচ্ছা, এর আগে কি নাটকে সাধারণ মানুষ প্রাধান্য পেত না? সাধারণ মানুষ প্রাধান্য পেত, কিন্তু সাধারণ মানুষের যে অভাব, দুরবস্থা, যন্ত্রণা, এগুলোর কথা কিন্তু স্বাভাবিকভাবেই ভীষণভাবে প্রকট হয়ে ওঠেনি। গণনাট্যের ইতিহাসটাকে বা প্রেক্ষাপটটাকে যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ভারতবর্ষে যে সামাজিক এবং রাজনৈতিক পালাবদল ঘটছে সেই সময়টাকে চিহ্নিত করতে হবে। দেখো, ওই সময় কিন্তু হিটলার, মুসোলিনি, যারা কিন্তু একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল ভীষণভাবে, যা শুধু সারা বিশ্বেই নয়, এর প্রভাব কিন্তু ভারতে ভীষণভাবে পড়েছিল। যে কারণের জন্যই সামাজিক অস্থিরতা, রাজনৈতিক দ্বন্দ্ব এত পরিমাণে মাথাচাড়া দিয়ে উঠেছিল যে প্রত্যেক মানুষই কিন্তু সেই সময় তারা নিজেদের বাঁচার অবলম্বনটুকু খুঁজে পাচ্ছিল না। এই সময় পর্বেই কিন্তু 1927-এ তৈরি হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি। 1927 এই কমিউনিস্ট পার্টি যখন তৈরি হচ্ছে, তার হাত ধরেই তৈরি হচ্ছে ছাত্র ফেডারেশন। এই ছাত্র ফেডারেশনের মুখ্য উদ্দেশ্যটাই ছিল যে গ্রামে গঞ্জে শহরে নগরে প্রান্তরে সাধারণ মানুষকে কিন্তু একত্রিত করতে হবে। তাই এই একত্রিত করার জন্যই কিন্তু তারা শিল্পী সংঘকে, অর্থাৎ যারা কবি, সাহিত্যিক এবং শিল্পী, তাদেরকে তারা কিন্তু তাদের ছত্রছায়ায় নিয়ে আসছে এবং তাদেরকে বারবার ধরে বলা হচ্ছে যে তারা যেন এই সাধারণ মানুষের মর্ম কথা, সাধারণ মানুষের যন্ত্রণার কথা তুলে ধরে। এই জন্যই কিন্তু এই কমিউনিস্ট পার্টির ভাবাদর্শেই সেই সমকালীন ভারতবর্ষে তৈরি হলো প্রগতি লেখক সংঘ গোষ্ঠী। এই প্রগতি লেখক সংঘ গোষ্ঠী তাদের ইস্তাহারে জানিয়েছিল যে যে সমস্ত লেখক, কবি, সাহিত্যিকেরা সমাজের একেবারে প্রান্তিক সমাজের মানুষের দুঃখ, দুর্দশা, হতাশার কথা তাদের সাহিত্যে তুলে ধরবে এবং তাদেরকে একটা সামাজিক উত্তরণের একটা বার্তা দিতে পারবে, সেই সমস্ত লেখকদেরকে আমরা প্রগতিশীল বলে মনে করব। এই জন্যই এই প্রগতিশীল লেখকদের কনসেপ্ট থেকেই কিন্তু লুকিয়ে আছে গণনাট্যের একটা মূলত সংজ্ঞা। তাই এই প্রগতিশীল চিন্তা ভাবনা যখন সারা ভারতবর্ষব্যাপী জুড়ে চললো, বাংলাও কিন্তু বা পশ্চিম বাংলাও কিন্তু তার থেকে ব্যতিক্রম হয়নি। পশ্চিম বাংলার সাহিত্যগুলোতেও কিন্তু গুরুত্বপূর্ণ পাচ্ছে সাধারণ মানুষের দুঃখ কথা।
1942-এ ভারত ছাড়ো আন্দোলন, 1943-এ মন্বন্তর, যা কিন্তু বাংলার লেখক তথা বুদ্ধিজীবী মহলকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। গ্রামে গঞ্জের অনেক অনেক মানুষ তারা কিন্তু কলকাতার রাজপথে পৌঁছেছিল এবং সেখানে তারা তাদের নিজেদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা হতাশা থেকে তারা কিন্তু কলকাতার রাজপথে একটু আশ্রয় খোঁজার চেষ্টা করছিল। কলকাতার রাজপথে দেখা গিয়েছিল ভুভুক্ষ মানুষের মিছিল। তাই স্বাভাবিকভাবেই লেখক এবং শিল্পী গোষ্ঠী তারা চেয়েছিল তাদের সাহিত্যগুলোর মধ্যে কিন্তু বা লেখাগুলোর মধ্যে বা ছবিগুলোর মধ্যেও কিন্তু যেন সামাজিক মানুষের একটা পালাবদল ঘটানো যায়, রাজনৈতিক পালাবদল ঘটানো যায়। আর এদের মূলের মাথায় ছিল ভারতের কমিউনিস্ট পার্টি। এবার এই কমিউনিস্ট পার্টিরা সাধারণত যেহেতু নির্মাণ করে দিয়েছিল যে সাধারণ মানুষকে তাদের সাহিত্যের মধ্যে অংশ দিতে হবে, সে কারণের জন্যই কিন্তু ওই সাম্রাজ্যবাদী শক্তির বা ইংরেজ শাসকের যে 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 যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য সাধারণ মানুষকে তাদের তাদের সাহিত্যে জায়গা দিচ্ছে। বিজন ভট্টাচার্য লিখছেন নবান্ন নাটক। তোমরা তো প্রত্যেকেই নবান্ন নাটক পড়েছো, সেখানে গিয়ে দেখবে যে আসলে নবান্ন নাটকের চরিত্রগুলো প্রত্যেকেই যেন একটা নির্দিষ্ট জায়গা থেকে ওই সময়টাই যেন একটা বড় চরিত্র হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই যেন একটা একটা বড় নায়ক হিসেবে নির্মাণ হচ্ছে। আগুন নাটকও কিন্তু সেটাই দেখতে পাবে। আগুন নাটকের যে পরিবেশ, সেই পরিবেশেই যেন একটা নায়ক হিসেবে চিহ্নিত হচ্ছে। এই যে গণনাট্য, এই এই বিজন ভট্টাচার্য কিন্তু, তুলসী লাহিড়ী, দ্বিগিনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা কিন্তু মূলত গণনাট্যের অবদান রাখতে শুরু করলো। তুলসী লাহিড়ী দেখালো ছেঁড়া তার নাটকে যে রহিমউদ্দিন মধ্য দিয়ে যে মানুষের যে জীবন যন্ত্রণা, মানুষের যে হতাশা, মানুষের যে কষ্ট, সেটা যে কতটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। ফুলজানের মতো চরিত্রের মধ্যে বাংলার নারীদের যে অর্থনৈতিক অবস্থা যে কতটা নিম্নগামী হতে পারে, সেটা কিন্তু ওখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ফলে গণনাট্য সংঘে মূলত স্বাভাবিকভাবেই দেশের প্রান্তিক মানুষকে নাটকে গুরুত্ব দেওয়া এবং সেই গুরুত্বের জন্য সেই সমাজ বাস্তবতার যে একটা পরিবর্তন আনা, এটাই ছিল গণনাট্য সংঘের মূল বৈশিষ্ট্য। গণনাট্য সংঘ যে জিনিসটা আরো নিয়ে এলো সেটা হচ্ছে যে বাংলা নাটকে এর আগে যে মেকআপ বা যে ভাবে চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য যে যত আনুষঙ্গ ব্যবহার করতো, সেটা কিন্তু মুছে গেল। সাধারণ মানুষের কথা বলতে গেলে সাধারণ মানুষের মতো সাজ পোশাক প্রয়োজন, সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে গেলে সাধারণ মানুষের মতো করে জীবন জীবিকা প্রয়োজন। সে কারণের জন্যই তারা সাধারণ মানুষের মতো কিন্তু নাটকে ওই আমাদের গ্রামীণ যে পটভূমি আছে সেই পটভূমিগুলো নির্মাণ করলো। দেখবে তোমরা নবান্ন নাটকের যে দৃশ্যপটগুলো, সেই দৃশ্যপটের মতো করে তারা নাটকে কিন্তু অনুষঙ্গ যেগুলো থাকে সেটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করলো। দ্বিতীয়ভাবে নাটকে আমরা এর আগে নাটকগুলোতে কি দেখেছি, সমাজে সমস্যা দেখেছি। অন্যান্য নাটকগুলোতে যেমন ধরো গিরিশচন্দ্র ঘোষের নাটক বা আরো অন্যান্য যে সমকালীন নাটকগুলো লেখা হয়েছে, সেখানে আমরা নাটকের সমস্যাটা দেখেছি, কিন্তু সমস্যা থেকে উত্তরণের যাত্রাপথটা আমরা খুঁজে পেতে পারিনি। কিন্তু গণনাট্য সংঘ যেটা পারলো সেটা হচ্ছে যে সমস্যা আছে কিন্তু সমাধানের রাস্তা বাতলে দিল, সমাধান দেখালো যে কিভাবে সমাধান হয়। আগুন নাটক পড়লে বুঝতে পারবে, নবান্ন নাটক পড়লে বুঝতে পারবে যে সমাধানের কথা বলছে গণনাট্য সংঘ। আবার এই গণনাট্য সংঘ মূলত আর একটা বড় কাজ করতে পেরেছিল, যে নাটকের মধ্যে সমাজ সচেতনতা, হ্যাঁ, সমাজের যে দুর্দশা, যে গ্লানি, সেইটা কিন্তু সমাজের থেকে মুছে দেওয়ার চেষ্টা করতে পেরেছিল। কিন্তু এই গণনাট্য সংঘ এত বড় অবদান রাখলেও 1943-এ ভারতীয় গণনাট্য সংঘ যখন প্রতিষ্ঠিত হচ্ছে, যার এমনকি এই আইপিটিএ অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, অর্থাৎ পিপলসদের অর্থাৎ সাধারণ মানুষের কথা বলার উদ্দেশ্যে যে নাটকটা নির্মাণ হচ্ছে, যার ট্যাগলাইনটাই ছিল যে বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, এই গণনাট্যের যে উদ্দেশ্যটাই ছিল, সেই উদ্দেশ্যটা একটা সময় চ্যুত হতে থাকে। সময়ের তাগিদে এই এই জায়গাটা থেকে সরে আসতে থাকে। কেন কেন নবনাট্যের জন্ম হচ্ছে, এখানেই একটা বড় প্রশ্ন। আসলে গণনাট্যের পথটা নবনাট্যের নির্মাণ করে দিয়েছিল। এই গণনাট্য এবং নবনাট্য বলে যে খুব একটা ডিফারেন্স আছে এমনটা নয়। আসলে নবনাট্য মূলত গণনাট্যেরই পথ। অ্যাকচুয়ালি গণনাট্যের পথে এসে নবনাট্য নির্মিত হয়েছে। কি করে না, যখন এই গণনাট্যগুলো লেখা হচ্ছিল, তাদের মূলে কে ছিল, মাথার উপরে কে ছিল না, ভারতের কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টির রাজনৈতিক মতাদর্শ এই সমস্ত শিল্পী মহলকে কিন্তু ভীষণভাবে আকৃষ্ট করে রেখেছিল। শিল্পী মহলকে এই ভারতীয় কমিউনিস্ট পার্টি বলে দিয়েছিল যে তাদের নির্দিষ্ট গাইডলাইনের মধ্য দিয়েই কিন্তু নাটককে নির্মাণ করতে হবে।
কিন্তু বেশ কিছু শিল্পী মহল যারা সাহিত্য শিল্পী, তোমরা তো জানো যে সাহিত্য শিল্পকে এরকম একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করা যায় না। সাহিত্য শিল্প নিজেদের মতো করে বিকশিত হয় স্বাভাবিকভাবে। সেই জন্য সাহিত্যটাকে মানে ফুটিয়ে তোলার জন্য কিন্তু নবনাট্যের জন্ম হচ্ছে। নবনাট্য আসলে গণনাট্যের ওই যে রাজনৈতিক ছত্রছায়া থেকে সরে এসে পড়ে, তারা কিন্তু নিজেদের মত প্রকাশের জন্য নবনাট্য নির্মাণ হচ্ছে। তাহলে যদি বলা হয় যে গণনাট্য কি, না স্যার, গণনাট্য রাজনৈতিক ভারতের কমিউনিস্ট পার্টির যে রাজনৈতিক মতাদর্শের ছত্রছায়ায় বসে গণনাট্য নির্মিত হয়েছিল। আর নবনাট্য হচ্ছে সেই ধারাটা থেকে বিচ্যুত হয়ে পড়ে তারা নিজেদের নিজেদের মত প্রকাশের সুযোগ পেয়েছিল। নবনাটক কি নিয়ে এলো, নাটকে নতুনত্ব নিয়ে এলো, না স্যার, নবনাট্য সাধারণত নাটকের এর আগে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করা হতো তার সঙ্গে আধুনিক প্রয়োগ কৌশল মিক্সড আপ করা হলো নাটকের সঙ্গে। অর্থাৎ পাশ্চাত্য নাটক রীতি এবং তার সঙ্গে আমাদের আধুনিক যে সংস্কৃতি, অর্থাৎ নাটক নাটক নির্মাণের যে কৌশল, সেই নাটক নির্মাণের কৌশলকে মিক্সড আপ করা হলো। ব্রেক্ট এবং তৎকালীন যে পাশ্চাত্য নাটকরা যারা সাধারণ মানুষের কথা বলতো, সেই সমস্ত নাটকের অনুবাদ হতে থাকলো। প্রত্যেক নাটকের অনুবাদ হয়েছে ওই সময় পর্বে। ব্রেক্টের নাটকের অনুবাদ হয়েছে। একটা সমাজতান্ত্রিক কাঠামো নির্মাণ করার জন্য ওই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে নাটক, বিদেশি নাটকগুলোর অনুবাদ হচ্ছে, যেটাতে কিন্তু কথা বলছে অন্যান্য মানুষের কথা। গণনাট্যে বিজন ভট্টাচার্য এবং তুলসী লাহিড়ী সেই সমকালীন চরম ভাবে একটা প্রাধান্য পেয়েছিল, এবং এই গণনাট্যেই কিন্তু শম্ভুমিত্র গুরুত্বপূর্ণ জায়গা নেয়, এবং শম্ভুমিত্র প্রথম কিন্তু এই গণনাট্য থেকে সরে এসে পড়ে নবনাট্য নির্মাণ করছে। এবং এই নবনাট্যের মূল কারিগর হয়ে যাচ্ছে বহুরূপী নাট্য গোষ্ঠী। যে নাট্যগোষ্ঠী তাদের প্রযোজনা রক্তকর্মী সফলভাবে বাংলায় কিন্তু আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যন্ত্র সভ্যতার সঙ্গে মানবের যে একটা কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা কিন্তু শম্ভুমিত্র এত সুন্দরভাবে প্রযোজনার মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরতে পেরেছিলেন, তাতে কিন্তু তিনি সফল হয়েছিলেন। এর সঙ্গে বলতে হয় যে নবনাট্য কিন্তু ওই গ্রুপ থিয়েটার এটার কিন্তু জন্ম দিচ্ছে। গণনাট্য হয়তো সেই রাস্তাটাকে অনেকটা কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যাত্রাপথটাকে, কিন্তু নবনাট্য নির্মাণের পরেই কিন্তু দিকে দিকে গ্রুপ থিয়েটারের কিন্তু গ্রুপ থিয়েটার কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। ছড়িয়ে পড়ছে পথনাটিকা যেগুলো, সেগুলোও কিন্তু যেখানে কিন্তু মানুষের কথা বলছে, সমাজের কথা বলছে, জনজীবনের কথা বলছে। এইভাবেই কিন্তু নবনাট্য কিন্তু একটা একটা আলাদা মাইলস্টোন তৈরি করে দিয়েছিল। এই জন্যে এই নবনাট্য এবং গণনাট্য সম্পর্কে যদি তোমাদেরকে স্বাভাবিকভাবে প্রশ্ন করে, তাহলে তোমরা বলবে যে গণনাট্যের আদর্শকে মাথায় নিয়েই কিন্তু নবনাট্য নির্মিত হয়েছিল, যার মূলে ছিল লেখকদের বা শিল্পীদের সাধারণ সাধারণ চিন্তা চেতনা, এবং সেই চিন্তা চেতনা যাতে সমকালীন বাংলাকে একটা নতুন পথ দেখাতে পারে বা বাংলার মানুষকে একটা নতুন পথ দেখাতে পারে, তার একটা রূপরেখা নির্মাণ করার চেষ্টা করেছিল। তাই তোমরা এক কাজ করবে, গণনাট্য এবং নবনাট্য এই বিষয়টাকে আমি আশা করি আমার মতো করে যতটা পারলাম পরিষ্কার করার চেষ্টা করলাম। তোমরা আরো ডিটেলসে একটু পড়ার চেষ্টা করবে। আর একটা বিষয়, যে যেহেতু ভিডিওটা অনেক বড় বেশি হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কারণ সাহিত্যকে কখনো সময়ের গণ্ডিতে বাঁধা যায় না। তাই এই নির্দিষ্ট সময় একটা ইউটিউব ভিডিওতে দিয়ে পরে এইরকম এই সাহিত্যের এত সুন্দর সুন্দর বিষয়গুলোকে এত কম সময়ে প্রেজেন্টেশন করাটা খুব জটিল হয়ে পড়ে। তা সে কারণের জন্য ইন্টারভিউ রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমাদেরকে আমি কিন্তু এটাতে জানাচ্ছি। প্রথম, গণনাট্য কাকে বলে বুঝিয়ে গেছো, ওই এর আগে বলা আছে। গণনাট্যের প্রধান কারিগর কে ছিল, বিজন ভট্টাচার্য। কেন গণনাট্য থিয়েটারে নবনাট্য নির্মাণ হচ্ছে, এটাও আমি হয়তো এর আগে বললাম। নবনাট্যের প্রতিষ্ঠাতা কারা করছে, শম্ভু মিত্র, উৎপল দত্ত এবং সমকালীন আরো অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এনারা এসে পড়ে, এবং তাদের পরবর্তী ধারারা গঙ্গাপদ বসু, পরেশ ধর, এনারা এসে পড়ে। এই রকম করে, এবং গণনাট্য এবং নবনাট্যের পার্থক্যটা কোথায়, দুটোর মধ্যে আদর্শগত পার্থক্যটা কোথায়, এগুলো ইন্টারভিউতে আজ অবধি প্রশ্ন করেছে। তোমরা আশা করি এই ভিডিওটাতে আমি যতটুকু বলে দিলাম এর বেশি জানার প্রয়োজন নেই। যদি তোমরা জানতে চাও তাহলে আরো একটু ডিটেলসে পড়বে, তাতে করে তোমরা নিজেরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে, সাহিত্যটাকে ভালোবাসতে পারবে। আগামী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব তোমাদেরকে ইন্টারভিউতে যতখানি তৈরি করে দেওয়া যায়। ভিডিও শেষে জানাবে কেমন লাগলো, আজকের আলোচনা কিরকম লাগছে এবং তোমরা কতখানি উপকৃত হচ্ছ সেটা তোমরা জানাবে। একই সঙ্গে এই যে আলোচনাগুলো, আমার মনে হয় এর আগে কোনো ইউটিউব চ্যানেলেই
ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন বা এইভাবে আলোচনা করেছে বলে আমার জানা নেই। তাই আমি চাইছি যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা আজকে ইন্টারভিউ দেবে বা তারা নিজেদের সফলতার একটা চূড়ান্ত সীমায় যেতে চাইছো, তারা চাইবে যে প্রত্যেক মানুষকে কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে অ্যাকুয়ার করে দাও, যাতে করে তারা বুঝতে পারে যে সাহিত্যটাকে ভালোবাসতে পারে, এবং ইন্টারভিউতে যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় সেখানে যেন তারা ভয় না পায়। হয়েছে?